সারা বিশ্বে কোথায় কি হচ্ছে সব খবর নিয়েই বিশ্ব বুলেটিন। ভারতের এক প্রতিবেশী দেশের বিরুদ্ধে মানবাধিকার ভঙ্গের অভিযোগ উঠেছে। 1983 থেকে 2009 সাল পর্যন্ত গৃহযুদ্ধে নাকি 80,000-এরও বেশি একটি সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে হত্যা করা হয়েছে। এখানেই শেষ নয়, এখন নাকি অন্য আরেকটি সম্প্রদায়ের প্রাথমিক সংস্কৃতিতে আঘাত করতে চলেছে এই সরকার। কোন দেশ আর তার সাথে ভারতের বা কোন সম্পর্ক, সেই সব বিষয় নিয়েই আজকের নিউজ ডিকোডেড। গৃহযুদ্ধের সময় তামিল টাইগারদের বিরুদ্ধে শ্রীলঙ্কা সরকারের দিকে মানবাধিকার ভঙ্গের অভিযোগ উঠেছে। চলতি মাসেই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ বা ইউএনএইচআরসি তে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই নিয়ে প্রস্তাবে ভোটাভুটি হবে। সেই গুরুত্বপূর্ণ ভোটের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে বৈঠক করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। 1983 থেকে 2009 সাল পর্যন্ত গৃহযুদ্ধে নিহত হন 80,000-এরও বেশি এলটিটিআই বা লিবারেশন টাইগার্স অফ তামিল ইলেম জঙ্গি। তার মধ্যে বেশিরভাগই শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ভুক্ত। আর এখন গৃহযুদ্ধের সময় এই তামিলদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই নিয়েই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের চলতি 46তম অধিবেশনে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক প্রস্তাব পেশ করা হয়েছে। গত 12ই মার্চ ব্রিটেন, কানাডা, জার্মানি, মন্টেগো সহ ইউএনএইচআরসি তে একাধিক সদস্য দেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে এই খসড়া প্রস্তাব পেশ করেছে। এরপর চূড়ান্ত খসড়ায় যুক্ত করা হয় আরো বেশ কয়েকটি বিষয়। মানবাধিকার ছাড়াও এই খসড়ায় শ্রীলঙ্কার সমস্ত প্রাদেশিক পরিষদের নির্বাচনের কথাও বলা হয়েছে। এ বিষয়ে শ্রীলঙ্কার সংবিধানের 13তম সংশোধনী মেনে প্রতিশ্রুতি মতো ক্ষমতার বিকেন্দ্রীকরণের উল্লেখ করা হয়েছে। 1987 সালে ভারত শ্রীলঙ্কার চুক্তির ফসল ওই 13তম সংশোধনী। ভারত বরাবরই বিভিন্ন মঞ্চে এই সংশোধনীর প্রয়োগ নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সরব হয়েছে। এমনকি গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ভারত সফরের সময়ও দুই দেশের এ বিষয়ে গভীর আলোচনা হয়েছিল বলেই জানিয়েছিল রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর এরপর থেকেই শুরু হয় দুই দেশের সম্পর্কের টানাপোড়েন। এসব নিয়েই এখন ভারত শ্রীলঙ্কার সম্পর্ক কেমন। সম্প্রতি রাজাপক্ষের দেশের বন্দরে চীন ও শ্রীলঙ্কার সঙ্গে মিলিতভাবে ইস্ট কন্টেনার টার্মিনাল নির্মাণে উদ্যোগী হয়েছিল ভারত। তবে সেই উদ্যোগে সায় দেয়নি রাজাপক্ষে সরকার। ইউএনএইচআরসি প্রধান মিচেল বাচেলের রিপোর্ট নিয়ে ডাকা এক বৈঠকেই বোঝা যায় ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে গভীরভাবে রুষ্ট। আর এই বৈঠকেই 13তম সংশোধনীর পূর্ণ প্রয়োগের প্রসঙ্গ তুলেছিল ভারত। এই আবহে ইউএনএইচআরসি এর প্রস্তাবে প্রাদেশিক পরিষদের প্রতি শ্রীলঙ্কার সরকারের বিরুদ্ধে দায়বদ্ধতার অভাব সহ মানবাধিকার ভঙ্গের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। সূত্রের খবর, মোদির সঙ্গে টেলিফোনে বৈঠকের উদ্যোগ শ্রীলঙ্কার তরফে শুরু করা হয়। মোদির সঙ্গে আলোচনায় নানা প্রসঙ্গের পাশাপাশি খসড়া প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। ভারত সহ ইউএনএইচআরসি এর সমস্ত সদস্য দেশের কাছেই ভোটাভুটির সময় এই প্রস্তাব নাকচের আর্জি জানিয়েছে শ্রীলঙ্কা। আর এসবের মধ্যেই দেশের সুরক্ষার খাতিরে মুসলিম মহিলাদের বোরখা পরায় নিষেধাজ্ঞা জারি করতে চায় শ্রীলঙ্কা। পাশাপাশি শ্রীলঙ্কা জুড়ে 1,000-এরও বেশি মাদ্রাসা বন্ধ করার উদ্যোগী হয়েছে রাজাপক্ষের সরকার। তাদের দাবি, জাতীয় শিক্ষানীতি তোয়াক্কা না করে এই মাদ্রাসাগুলিতে পড়াশোনা চলছে। এই প্রথম নয়, এর আগেও শ্রীলঙ্কায় বোরখার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। 2019 সালের এপ্রিলে ইস্টারের রবিবার শ্রীলঙ্কার একাধিক গির্জা এবং হোটেলে জঙ্গি হামলার পর সে দেশের বোরখায় সাময়িকভাবে নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছিল সরকার। সে সময় ধারাবাহিক বোমা বিস্ফোরণে 250-রও বেশি নিহত হয়েছিলেন। সে বছরের নভেম্বরে গোতাবায়া রাজাপক্ষ দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শ্রীলঙ্কা থেকে মৌলবাদ উৎখাতের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে যুদ্ধের সময় জাতীয় সুরক্ষার নামে শ্রীলঙ্কার সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ভঙ্গের অভিযোগ উঠেছে রাজাপক্ষের বিরুদ্ধে। যদিও সে অভিযোগ বারবার অস্বীকার করেছেন তিনি। এমনকি বোরখায় নিষেধাজ্ঞা ছাড়াও দেশের একাধিক মাদ্রাসা বন্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছে শ্রীলঙ্কা সরকার। সরকারের পক্ষে জনসুরক্ষা মন্ত্রী বীরশেখরের দাবি, ওই মাদ্রাসাগুলিতে জাতীয় শিক্ষানীতি মানা হচ্ছে না। একটা স্কুল খুলে সেখানে ছেলে মেয়েদের যা খুশি পড়ানো যায় না। শ্রীলঙ্কার জনসুরক্ষা মন্ত্রী শরদ বীরশেখর আরও জানিয়েছেন, এই প্রস্তাবগুলি অনুমোদনের জন্য ক্যাবিনেটে পাঠিয়েছেন তিনি। যদিও জাতীয় সুরক্ষার অজুহাতে রাজাপক্ষের সরকারের এই উদ্যোগে শ্রীলঙ্কার সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার খর্ব করা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন, চীনে বাদুড় ও পঙ্গলিনের শরীর থেকে মানব শরীরে সংক্রমিত হয়েছে করোনা ভাইরাস।
একটি গবেষণায় দাবি করা হলো বাদুড় থেকে মানবদেহে সংক্রমণের সময় খুব বেশি জিনগত পরিবর্তন হয়নি করোনা ভাইরাসের। এটি নিজের স্পাইক প্রোটিন ও অন্য কয়েকটি সামান্য জিনগত পরিবর্তনের পরেই মানবদেহে জায়গা করে নিয়েছে। মানবদেহে প্রবেশের আগেই এটির সংক্রমণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলে মতামত বিজ্ঞানীদের। বাদুড়ের শরীরেই যাবতীয় পরিবর্তন ঘটিয়ে এই ভাইরাস সংক্রমণের ক্ষমতা বৃদ্ধি করেছে, তারপর প্রবেশ করেছে মানব শরীরে। মোটের ওপর বিজ্ঞানীদের দাবি এমনই। বিতর্কে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। ফের তার ছবি নিয়ে উঠল প্রশ্ন। ম্যাগাজিনের সাম্প্রতিক সংস্করণের ব্যবহার করা হলো রানী এলিজাবেথ ও মেগানের ছবি, আর এই নিয়েই বিতর্কের মুখে ফরাসি ম্যাগাজিনটি। প্রচ্ছদের কার্টুনে দেখা যাচ্ছে মেগান মার্কেলের গলায় হাঁটু চেপে বসে রয়েছেন তার শাশুড়ি রানী এলিজাবেথ। এভাবেই গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে মেরে ফেলেছিলেন মিনিয়াপোলিসের এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মী। এই কার্টুনের শিরোনাম, মেগান কেন ব্যাকিংহোম প্যালেস ছেড়ে দিলেন। রানীর হাঁটুর নিচ থেকে প্রিন্স হ্যারির স্ত্রী মেগানের জবাব দিচ্ছেন, কারণ আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। এমনকি তিনি বর্ণবিদ্বেষেরও শিকার হয়েছিলেন, তার ফলেই এই ব্যঙ্গচিত্র। সৌদি আরবে গত কয়েক দশক ধরে বসবাসকারী মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে জোর করে বাংলাদেশে পাঠানো হবে না। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরের সঙ্গে আলোচনার পর বাংলাদেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়া আলম এই বক্তব্য দেন বলে জানা গিয়েছে। বর্তমানে 55,000 রোহিঙ্গা পাসপোর্ট ছাড়াই সৌদি আরবে বসবাস করছেন, যাদের অনেকেরই পাসপোর্ট জাল। এদের অনেকের পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গিয়েছে। এ কারণে তাদের শনাক্ত করতে সমস্যায় পড়তে হচ্ছে সৌদি সরকারকে। সৌদি আরব রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে, তবে যাদের বৈধ কাগজপত্র আছে কেবল তারাই পাসপোর্ট পাবে। অক্সিজেনের অভাবে জর্ডানের রাজধানী আম্মানে একটি হাসপাতালে 8 রোগীর মৃত্যু হয়েছে। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি ব্যর্থতার অভিযোগ ওঠে সরকারের বিরুদ্ধে। অবশেষে অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নথির ওবেইদাতা। রাজধানী আম্মান থেকে 23 কিমি দূরে বালোকা প্রদেশে আলসল্ট হাসপাতালে একদিনেই 8 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। করোনা ওয়ার্ড ছাড়াও হাসপাতালের নিবিড় অন্যান্য ইউনিটে অন্তত 1 ঘন্টা অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। জর্ডানের প্রধানমন্ত্রী বিসের আল খাসনেহ বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন। 15ই মার্চ এমন একটা দিন যা ফুটবল প্রেমীদের মনে থাকবে চিরকাল। এমন একটি দলের আজ প্রতিষ্ঠা দিবস, যে দলের জন্য রীতিমতো প্রাণ বিসর্জন দিয়েছিলেন বহু সমর্থক। প্রাণ হারানোর পরেও তারা ফুটবল ক্লাবটিকে একইভাবে ভালোবেসেছিলেন, বলেছিলেন, ইউ উইল নেভার ওয়াক অ্যালোন। কোন ক্লাবের কথা বলছি তার উত্তর জানতেই আজকের ডি-ডে। সালটা 1892, দিনটা 15ই মার্চ। ইংল্যান্ডের ফুটবল জগতে এমন একটা দিন যা ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। জন হোল্ডিং এনফিল্ড প্রতিষ্ঠা করেছিলেন লিভারপুল ফুটবল ক্লাব, যাকে সাধারণত আমরা লিভারপুল নামেই চিনি। ক্লাবের প্রতিষ্ঠা নিয়ে প্রথম দিকে বেশ কিছু সমস্যা দেখা গিয়েছিল। বিতর্ক উঠেছিল ভাড়া নিয়ে। এভারটন এনফিল্ড ছেড়ে যাওয়ার পর হোল্ডিং নিজেই এই ক্লাবটি প্রতিষ্ঠা করেন। প্রথমে ক্লাবটির আসল নাম ছিল এভারটন এফসি অ্যান্ড অ্যাথলেটিক গ্রাউন্ডস লিমিটেড, যাকে ফুটবল প্রেমীরা এভারটন অ্যাথলেটিক নামে ডাকত। কিন্তু তৎকালীন ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা দলকে এভারটন হিসাবে গ্রহণ করতে রাজি ছিলেন না, ফলে নাম পরিবর্তন করে লিভারপুল এফসি রাখা হয়েছিল। 2 বছর পর লিভারপুল ফুটবল লিগে অংশ নেয়। জন্মকাল থেকেই লিভারপুলের সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বী হলো একই শহরে থাকা এভারটন এফসি ও ম্যানচেস্টারের ম্যানচেস্টার ইউনাইটেড এফসি ক্লাব দুটি। ফুটবল প্রেমীদের কাছে লিভারপুল এভারটন ম্যাচ প্রায় এক যুদ্ধের মতো, যা মার্সেসাইড ডার্বি নামে পরিচিত। লিভারপুল ইউরোপিয়ান ফুটবল ইতিহাসে মুখোমুখি হয়েছিল দুটি মারাত্মক ট্র্যাজেডির। 1985 সালে লিভারপুল জুভেন্টাস খেলার সময় হেইসেলে মারা যায় 39 জন জুভেন্টাস সমর্থক, এবং 1989 সালে হিলসবোরোতে প্রাণ হারান 96 জন লিভারপুল সমর্থক। ফুটবল ইতিহাসে যা এক নিন্দনীয় ঘটনা। ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল হিসাবে লিভারপুল জিতেছে 7টি FA কাপ, 19টি প্রথম বিভাগ ফুটবল লিগ, 6টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, 8টি লিগ কাপ ও 3টি ইউএফএ কাপ। বহু জয় পরাজয়ের পরেও লিভারপুল প্রেমীরা তার প্রিয় ক্লাবকে একা না ছেড়ে প্রিয় ক্লাবের কাঁধে হাত রেখে বলেছেন, ইউ উইল নেভার ওয়াক অ্যালোন। বিশ্ব বুলেটিন আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে ঠিক এই সময়।